কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। আমি বলি যে এই পোস্টে যদি দুইটা লাভ রিঅ্যাকশন আছে, I will make a Facebook page and I will post the recipe. মুড়ির সাথে গরু মাংস অনেক মজা, খেয়ে দেখে না। আমার এই পুরা লাইফে হইছে, একবারই হইছে, আমি বলবো না আবার হোক। এত ইজি? আসলেও কি এত ইজি? বেশি করে হেলদি আনহেলদি সব রান্না বান্না করে খাবেন, ফ্যামিলিকে সবাই একসাথে নিয়ে খাবেন, গল্প করবেন। হ্যালো ভিউয়ার্স, চলছে ঈদ, আর ঈদ মানে খাওয়া দাওয়া। আর আজকে আমি কিন্তু একা নই, আমার সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। ভাবছেন কে? অবশ্যই যখন বলেছি খাবার দাবারের কথা, তখন নিশ্চয়ই এমন কোনো একজন মানুষ যিনি আমার সাথে রয়েছেন, তিনি খাবারের সঙ্গে সম্পৃক্ত। তিনি আমাদেরকে নতুন নতুন রেসিপি করে দেখান এবং সেই রেসিপিগুলো আমাদের সবার খুব পছন্দের। নান আদার দেন আমার সঙ্গে রয়েছেন মাহিম আহমেদ। কেমন আছেন ভাইয়া? আসসালামু আলাইকুম আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? খুব ভালো আছি। ঈদ নিয়ে যেহেতু আমাদের আড্ডা, ঈদটা আসলে আপনি কোথায় কাটান? ঈদ আমার সবসময় ঢাকাতেই কাটানো হয়, কখনো দেশের বাড়ি যাওয়া হয়নি, কারণ আমার সব ছোটোবেলা থেকে ঢাকায় বড় হওয়া। তো বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন সবাই মোস্টলি ঢাকাতেই। কেউ ওইভাবে ফ্রেন্ডরা যায় অনেকে, বাট আমার কাটানো হয় ঢাকাতে, সবাই একসাথে খুবই মজা করে। আচ্ছা, ঈদ নিয়ে যেহেতু কথা, আমাদের না ছোটবেলার ঈদটা খুব স্পেশাল হয়, রাইট? সো আপনার শৈশবের ঈদের ব্যাপারটা একটু জানতে চাই। শৈশবে যদি কোরবানির ঈদের কথা বলি, অ্যাজ এখন কোরবানির ঈদের সিজনটা, তো কোরবানির ঈদে দেখা যাচ্ছে যে তখন বাবা গরুটা কিনে নিয়ে আসছে, অ্যান্ড আমার সবসময় ভয় থাকতো যে গরুটা ছুটে যাবে, রশিটা ছুটে গেল। সো আমি সবসময় তাকিয়ে থাকতাম যে ওই যেখানে বাঁধা আছে রশিটা কি ঠিকঠাক আছে কি আছে না। তো এখন যেটা, এখন বড় হয়ে অনেকটাই এখন লাইক বেঁধে রাখছি, আচ্ছা ঠিক আছে, ওকে ওখানেই আছে। বাট ছোটবেলার যে এক্সাইটমেন্ট, আচ্ছা গরু আসতেছে, খড় খাওয়াতে হবে, এটাকে ঘাস খাওয়াতে হবে, এখন কিনে মানে এখনো আসে ওইটা, বাট ওই ছোটবেলায় যেভাবে আসতো, যে একটা ভয় কাজ করতো যে গরুটাকে আদর করব, যদি একটা মেরে দেয়, ঢুস দিয়ে দেয়, তখন স্টোরিটা ডিফারেন্ট হয়ে যাবে। তো খুবই ডিফারেন্ট একটা ঈদ কাটে ছোটবেলা থেকে, বাট ইটস স্টিল ফান। যেহেতু আপনি রান্না বান্না এবং খাবারের সাথে সম্পৃক্ত, সো আপনার পছন্দের খাবারটা কি? আমার পছন্দের খাবার ভেরি সিম্পল। আমি লাইক গরম ভাত, ডিম ভাজা পেঁয়াজ মরিচ ছাড়া, ডাল, আলু ভর্তা, একটু কম ঝাল দিয়ে, এন্ড দেন এর সাথে যদি একটু গরুর মাংসের ঝোল হয় বা একটু গরুর মাংস যদি হয়, তাহলে ওইটার নাথিং ক্যান বিট দ্যাট। আর অলসো রিসেন্টলি আমি একটু সি ফুডও পছন্দ করি, তো ওইটার সাথে যদি মাছ টাছ থাকে, যদি লইট্টা ফ্রাই থাকে, তো কক্সবাজারে যদি লইট্টা ফ্রাই যেগুলো পাওয়া যায়, রূপচাঁদা মাছ ফ্রাই, এটা থাকলে বাস, দ্যাটস মাই ফেভারিট ফুড, ভেরি কমফোর্ট ফুড। ভাত, আমি ভাত ছাড়া বাঁচবো না। আচ্ছা, আমরা তো হচ্ছে মাছে ভাতে বাঙালি সবাই বলে, তো কোন মানে মাছের এমন কোন আইটেম যেটা আপনি নতুন করে করেছেন, এরকম কি আছে? ও, মাছের আইটেম আমি খুব কম করছি, বিকজ মাছটা আমার কাছে মনে হয় যে অনেক প্রিসাইজ একদম, বাট আমি চিংড়ি মাছ নিয়ে অনেক কাজ করছি, কারণ চিংড়ি মাছ আমার অনেক পছন্দ। সো চিংড়ি মাছ নিয়ে কাজ করেছি, রূপচাঁদা মাছ নিয়ে কাজ করেছি, এটাও আমার খুব পছন্দ। সো আমার পছন্দের জিনিসগুলো আমি সবসময় দেখানোর চেষ্টা করি, রান্নার চেষ্টা করি। সো এবার ঈদে দেখা গেছে যে গরুর মাংস তো সবার বাসায় থাকেই, সো গরুর মাংস নিয়ে অনেকগুলা রেসিপি বানানো হয়েছে, বিভিন্ন রকমের কাবাব বানানো হয়েছে, স্টেক বানানো হয়েছে। সো আমার দর্শক আলহামদুলিল্লাহ দেশ পার হয়ে বাইরের দেশেরও অনেক দর্শক আছে, তো তারা অনেক ধরনের বাইরের দেশের ইন্টারন্যাশনাল রেসিপিসগুলো দেখতে চায় ইজি ভাবে। বাইরের দেশে যে বাঙালিরা থাকে, ইউএই বলুক বা ইউরোপে যারা থাকুক, যারা আমার ফ্রেন্ডরা পর্যন্ত দেখা যায় যে ওরা যারা এখন বাইরে চলে গেছে, ওদের জন্য আমার রান্নাটা কোরবানির জন্য যদি ইজি যেভাবে করা যেতে পারে, যে গরুর মাংস হোক, মাছ হোক, মাংস ইজি, ওইটা আমার টার্গেটটা ওদের, যে খাবার ইজি করতে হবে যেন সবাই রান্না করতে পারে। ছেলে মেয়ের কোনো ভাত বিজাজ নেই, ছেলেরাও রান্না করবে, মেয়েরাও রান্না করবে। আচ্ছা, ঈদে তো আমাদের দেখা যায় গরু মাংসটা সবার মানে থাকবেই বাসায়, কিন্তু এর বাইরে থাকে না যে একটু ডেজার্ট আইটেম, যদি সবাই একটু চায় যে ঝাল খেতে খেতে বোরিং, সবাই একটু ডেজার্ট লাগবে, সেক্ষেত্রে আসলে আপনার প্রেফারেন্স কি হবে, মানে কোন আইটেমটা ঈদে ভালো হবে ডেজার্টের জন্য? আমাকে যদি ডেজার্টের কথা বলা হয়, আই অলওয়েজ গো ফর কেক
Okay. চকলেট কেক অর চিজ কেক সো বিকজ আমার কমফোর্ট ফুডের মধ্যেও ডেজার্টের মধ্যে পড়ে যায় কেক সো দেখা যায় যে আমার কফি ফ্লেভারটা খুব ভালো লাগে সো দেখা যায় যে টিরামিসু বা কফি কেক অর কফি চিজ কেক টাইপের যেগুলো আছে সেগুলো আমি খুবই পছন্দ করি সো আমি কাউকে সাজেস্ট করলে বলবো যে গো ফর চিজ কেক বিকজ ইটস ভেরি ইজি টু মেক এখন সব কিছু কিনতে পাওয়া যায় ক্রিম চিজটা হোক আর কিছু জিনিসপত্র দিয়ে জাস্ট কয়েকটা ফ্লেভার দিয়ে বেক করলেই একটা চিজ কেক বাসায় খুবই ইজি বা আমরা মনে করি ইটস ভেরি ডিফিকাল্ট টু মেক অনেক উপকরণ নয় জাস্ট 3-4টা উপকরণ লাগে জাস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা লাগে একটা ইলেকট্রিক ওভেন লাগে রাদার দেন আ মাইক্রোওয়েভ সো আমি যেদিন ডিসকভার করছি একটা ইলেকট্রিক ওভেন কি সেদিন আমার লাইফটা চেঞ্জ হয়ে গেছে কারণ আই ডিসকভার দ্যাট এটাতে অনেক কিছু বানানো যায় সো আমি লাইক ইলেকট্রিক ওভেন দূরে থাকো আমার কাছে মাইক্রোওভেন আসে বিকজ আমি আজকে থেকে সবকিছু মাইক্রোওভেনে করতেছি সো কেক ঈদের জন্য ডেফিনেটলি কেক বাট আমাদের নর্মালি বা বাঙালি ঘরে যেই ফিন্নি পায়ে যেটা হয় আই লাভ দ্যাট ডেফিনেটলি খুব পছন্দ করি বাট আমি এটা বানাইতে আমার কাছে নট কমফোর্টেবল বিকজ আমি একটু ওই যে ওয়েস্টার্ন যে খাবারগুলা যেগুলো বাংলাদেশে ফিউশন হয়ে আসছে ওগুলো আর কি আমি মোস্টলি মানুষকে সাজেস্ট করি যে এইটা বানাই এটা ইজি টু মেক আচ্ছা আপনার অনেক অনেক ফুডের ভিডিওস কিন্তু আপনার অডিয়েন্সরা দেখে তো ওখানে সবচেয়ে বেশি কোন খাবারের কমেন্টস বেশি আছে যে না ভাইয়া এইটা একটু রান্না করে দেখান বা কিছু অনেকের কালা ভুনাটা অনেক একটা ট্রেন্ডি মানে মানুষ অনেক আগ্রহ থাকে কালা ভুনা নিয়ে সো অনেক একটা মানুষ আছে একটা আই নো মানে আমি জানি না উনি দেখবেন নাকি এই অনুষ্ঠানটা সো উনি ভাবে কমেন্ট করে ডে 1 অফ আস্কিং মাহিম ভাই টু মেক কালা ভুনা ডে 2 অফ আস্কিং মাহিম ভাই টু মেক কালা ভুনা ডে 3 সো এরকম সে এভরিডে হি ইজ কমেন্টিং ইন মাই ইনবক্স মেসেজ দিচ্ছে যে কবে কালা ভুনা বানাবো সো আবার অনেক আছে শর্মার জন্য একজন রিসেন্টলি কয়েকটা ভিডিওতে কমেন্ট করে যাচ্ছে শর্মা বানানোর জন্য সো আছে দেশি খাবার বিদেশি খাবার মিক্সড অনেক রকমের কমেন্টস আসে ডেজার্ট বানানোরও আসে অনেক রকমের তো এগুলোই আর কি মোস্টলি কমেন্টে মানুষজন জানতে চায় বা শিখতে চায় এবার আমি জানতে চাইবো যে এই যে মানে চিন্তাটা হ্যাঁ রান্না বান্না নিয়ে কাজ করার এইটা আপনার কখন মাথায় আসলো রান্না বান্না নিয়ে কাজ করাটা ছোটবেলায় দেখা যাচ্ছিল যে আমি যখন মানে আমার কাছে খুব কিউরিয়াস লাগতো যে যখন মা রুটি বানাতো সো রুটিটা একটা ফ্ল্যাট একটা রুটি বানাচ্ছে বেলতেছে এন্ড যখন আম্মু রুটিটা বেলে তখন রুটিটা ঘুরে মানে আমি কখনো এইটার সায়েন্সটা আমি এখন পর্যন্ত আমি এখনো পারি না টু বি ভেরি অনেস্ট রুটিটা ঘোরে কিভাবে মানে আমি অনেক চেষ্টা করি রুটি ঘোরে না কিন্তু মার রুটিটা গোল হয়ে ঘোরে এন্ড দেন যখন তাওয়ার উপর দিচ্ছে ফ্ল্যাট একটা রুটি এটা গোল হয়ে ফুলে যাচ্ছে সো ওই জিনিসটা আমাকে খুব এই করতো যে হাউ ইটস ওয়ার্কিং যে এই জিনিসটার এটার পিছের সায়েন্সটা কি হইতে পারে সো ছোটবেলা থেকে দেখা যে মার যেই সাথে রান্না করার যে অ্যাজ এ হেল্পিং হ্যান্ড যে রুটিটা উল্টায় দিচ্ছি রুটিটা টাইম মতো উল্টালে একটু পুড়ে যায় একটু কালো কালো হয়ে যায় সো ওইটা টাইম মতো উল্টালে পারফেক্ট একটা টার্নটা নিলে তখন নিজের কাছে ভালো লাগতো ও ওয়াও এটা আমি পারফেক্ট টাইমে উল্টাতে পারছি অ্যান্ড দেন একটু চাপ দিলে আস্তে আস্তে রুটিটা ফুলে যেত সো ওখান থেকে হেল্পিং হ্যান্ড অ্যান্ড দেন যখন কোভিডের মাঝখানে দের ওয়াজ আ লট অফ ফ্রি টাইম তখন অনেক রান্না করা হয়েছে বাসায় তো ওইখানে একদিন আর কি আমি একটা কেক বানাইছিলাম বাসায় জাস্ট র্যান্ডমলি বাসার জন্যই তো ওই কেকটা কেমন জানি মানে পুরা পিকচার পারফেক্ট হয়ে গেছিল দ্যাট ওয়াজ মাই ফার্স্ট টাইম মেকিং আ চিজ কেক অ্যান্ড দেন ইট কেম আউট লাইক পিকচার ইউ সি ইন দ্য টিভি স্ক্রিন সো ওইটার আমি দেখে বললাম যে ওয়াও মানে আমি এটা বানাইছি তখন আমি আমার মাকে বলছি যে ক্যান ইউ রেকর্ড ইট তো মা আর কি ওটা রেকর্ড করে দিয়েছিল অ্যান্ড আমি বাসার পায়জামা পরা ছিলাম অ্যান্ড দেন আই পোস্ট ইট অন মাই ফেসবুক প্রোফাইল তো তখন মানুষ দেখলাম যে অনেকে বলতেছে ওয়াও অনেক সুন্দর হয়েছে সো ওইখান থেকে দেখলাম যে মানুষের অনেক আগ্রহ খাবারটা মানে কিভাবে এটা হইলো বা রেসিপি চাচ্ছে অনেকেই 2-1 কমেন্ট করতেছিল মানে অনেক মানুষ করে নাই তখন 2-1 কমেন্ট করছে এটা রেসিপি চাই তো ওইখান থেকে আস্তে আস্তে দেন পরে আরেকটা বানাই ওখানে আমি বলি যে এই পোস্টে যদি 2টা লাভ রিয়াকশন আসে I will make a Facebook page and I will post the recipe and alhamdulillah it was like blessed with love from my friends and অনেক লাভ রিয়াকশনের থেকে দেন আমি একটা পেজ খুলি যেটার নাম থাকে মাহিম মিক্স সো ওখান থেকে আই স্টার্টেড দিস জার্নি আই স্টার্টেড পোস্টিং ফার্স্টে চিজ কেক দিয়ে স্টার্ট হয় চিজ কেকের রেসিপি দেই দেন আস্তে আস্তে দেখলাম যে চিজ কেকের সাথে সাথে আমি অন্য রান্নাও যেগুলো পারি সেগুলো দেখানোর চেষ্টা করি অ্যাজ আই ডোন্ট হ্যাভ এনি কালিনারি
degree, I'm a home cook. I claim myself as a home cook, not a chef, because I'm still learning. আমার কোনো culinary degree নাই. Chef is a very big term. So দেখা যায় যে আমি শিখতেছি, শিখে নিজেকে যতখানি ইমপ্রুভ করে মানুষকে যতখানি দেখানো যায়. So that's the journey is still going. I'm still in a learning process. আমি এখনো একদম নিচের স্তরে আছি শেখার. So ইনশাআল্লাহ অনেক কিছু শেখার বাকি আছে. আচ্ছা, এই জার্নিটার জন্য আপনি কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন? ছোটবেলা থেকে অনেক মাস্টার শেফ দেখা হইতো. মাস্টার শেফ, অস্ট্রেলিয়া, গর্ডন র্যামজি, সবাই মনে করবে ইটস ভেরি ইজি মানুষের নাম বলা ইজ এ গর্ডন র্যামজি বিকজ ইজ দ্য মোস্ট ফেমাস শেফ, বাট আমি আসলেই গর্ডন র্যামজিকে দেখতাম ছোটবেলা থেকে মাস্টার শেফসগুলোতে. টিএলসি নামে একটা টিভি চ্যানেল ছিল, সেখানে অনেক খাবারের বানানোর অনুষ্ঠান হতো. সেখানে গর্ডন র্যামজির নিজস্ব শো থাকতো, সেখানে সে স্টেক বানাইতো. সো তখন আমার খুব ভালো লাগতো এগুলো দেখতে, খাবারের, তারপর কুকিং শোজগুলো দেখতাম. সো আই উড সে গর্ডন র্যামজি. অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন যদি বলি, কন্টেন্ট ক্রিয়েশনের আসার অনেক বড় একটা আছে. there are other food creators like Joshua Wiseman or Nick DiGiovanni, যারা কন্টেন্ট বানায় খাবার নিয়ে অনলাইনে. তো তাদের ভিডিও দেখা হতো অনেক. সো ওখান থেকে দেখতাম যে ওয়াও, ওরা খুব সুন্দর ভিডিও বানাচ্ছে. খুব রিসেন্ট এবার বাংলাদেশে ছেলে বলতে আমরা খুব স্টেরিওটাইপ ব্যাপারটা, যে ছেলে মানুষ রান্না করে যেতে পারবে না, রান্না করতে পারবে না. সো তখন আমি বললাম যে ওয়াই নট আই স্টার্টেড. তো ওখান থেকে আর কি আমি বলবো না, মেবি আই এম নট দ্য ফার্স্ট, one of the first few male who started cooking in Bangladesh, রান্না বান্না নিয়ে আর কি কাজ করাটা আর কি. সো ইয়া, আমাদের এখন মানে যে ওয়েদারটা, এই গরম আবার এই বৃষ্টি, সো এই যে ঈদের মধ্যে কিন্তু একটা গরু মাংস, গরম গরু মাংস একটা প্রেশার থেকেই যায়. সো সেই জায়গা থেকে আসলে স্বাস্থ্য সচেতনতার জন্য আসলে আপনি আপনার ফ্যান্সদের বা ফলোয়ারদেরকে কোন ধরনের খাবার খেতে পরামর্শ দেবেন? আমি বলবো অস্বাস্থ্যকর খাবার খেতে থাকেন, কারণ স্বাস্থ্যকর কবে মারা যাবেন কেউ জানে না. সো যত রকম অয়েলি, বাটার, চিজ ভাল লাগে, স্টার্ট ইটিং দ্যাট. এটার সাথে সাথে ওয়ার্কআউট করেন. সো মানে যদি আপনি সবকিছু খেতে পছন্দ করেন, খান. আমি বলবো না যে হেলদি খেয়ে একদম মানে শেষ ইজ দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, বাট হ্যাঁ অবশ্যই কেউ যদি এটা নিজের প্রেফারেন্স, বাট আমি বলবো না যে হেলদি খেতে হবে. আমি বলবো আনহেলদি খান, বাট এক্সারসাইজ করেন. দিনে একবার বা দুইবার হলে হাঁটা চলা করেন, দৌড়াদৌড়ি করেন, জিমে যান. সো দেখা যাচ্ছে যেটা খাচ্ছেন সেটা যদি বার্ন আউট হয়ে যায়, সো ওইটার অ্যাবসলিউটলি ওইটার কোনো মানে ওরকম ব্যাড হবে না যদি একটু হলেও আনহেলদি খান. সো স্টার্ট ওয়ার্কিং আউট. হ্যাঁ, হচ্ছে জমিয়ে খাওয়া দাওয়া হবে, কিন্তু ওয়ার্কিং আউটটাও করতে হবে. গরু মাংস প্রচুর খেতে হবে. ঈদ, কোরবানি ঈদে গরু মাংস তো চলতেই থাকে, মানে সকাল বিকাল এবং সন্ধ্যাও চলে. সন্ধ্যার নাস্তা, হ্যাঁ, বিভিন্ন স্ন্যাক্স আইটেম থাকে কিন্তু গরু মাংস দিয়ে. আমি মুড়ি দিয়ে গরু মাংস খাওয়া হয়েছে আমার বাসায়. হ্যাঁ, মজা. কিন্তু এটা কিন্তু গ্রামাঞ্চলে দেখা যায়, রাইট? যে গ্রামাঞ্চলে গুড় খায়, বিভিন্ন রকমের জিনিস দিয়ে মুড়ি গুড় মিক্স করে মুড়ির সাথে গরু মাংস, অনেক মজা. খেয়ে দেখেন আজকে. ওকে, আমরা অডিয়েন্সকেও বলছি যে আপনারাও কিন্তু খেয়ে আমাদেরকে জানাবেন কমেন্টে যে আপনাদের কাছে কেমন লাগছে. আমাদের সমাজে যেটা হয় যে একটা ছেলে এসে রান্না বান্না করবে, এটা একটু অন্যরকম ভাবে দেখা হয়. সেই জায়গা থেকে আপনার পরিবারের কি সাপোর্ট ছিল কিনা? আমার আম্মু আলহামদুলিল্লাহ লাইক ওয়াজ ফুল সাপোর্টিভ. এই দিক থেকে কোনো লাইক যদি আমি যেদিন শুট করি, আমার বাসায় ছোট আমার একটা স্পেস আছে রান্না বান্না করার জন্য. আমার আম্মার আলাদা একটা সংসার বাসার ভিতরে, যেটা আম্মার মশলাপাতি, আমার আলাদা একটা সংসার আছে যেখানে আমার মশলাপাতি. সো আমি যেখানে রান্না বান্না করি, আমার আম্মা দেখা যায় আমি যখন বলি যে আমার হেল্প লাগবে, মোস্ট অফ দ্য টাইমে আমি চেষ্টা করি সবকিছু করার. বাট যদি মনে হয় যে না আজকে একটু হেল্প লাগতে পারে, বড় একটা রেসিপি একটু কাটাকাটি বা একটু ধুয়ে দেওয়ার যদি কোনো হেল্প লাগে, মাই মম ইজ অলওয়েজ দেয়ার ফর মি. সো মা সবসময় হেল্প করে এই দিক থেকে. আমার ফ্যামিলি ওয়াজ ফুল সাপোর্টিভ আলহামদুলিল্লাহ. বাট ফার্স্টের দিকে যখন স্টার্ট করছিলাম, শুনছিলাম অনেকেই মেবি অনেক দূর সম্পর্কে কেউ একজন মেবি হালকা পাতলা বলতেছে ও কি করতেছে, কেন রান্না বান্না, কেন কে পছন্দ, কেউ মানুষজন কি বলবে. সো অফকোর্স অ্যাজ একটু সমস্যা কয়েকজন, মানে এটা তো থাকবেই, মানে 100 জনের মধ্যে 2 জন তো একটু তাদের ডিফারেন্ট অপিনিয়ন হইতেই পারে. বাট আমার কাছে মনে হয়েছে আমার অপিনিয়নে যেটা ভালো, অ্যাজ মাই মম ইজ ফুল সাপোর্টিভ. সো আমি আর ওই অন্য আশেপাশে কোনো জায়গায় আর কি আমার কানটা প্লেস করে নিল. লেটস ফোকাস অন মাই ওয়ার্ক. আই ওয়ান্ট টু let people know that cooking is easy and cooking সবার জন্য করা উচিত. অ্যাজ এ ছেলে আমিও চাই সব ছেলে সব মেয়ে
সবাই সব ধরনের এজের মানুষজন কমেন্ট করুক বা রান্না করুক। আমি যেমন আজকাল যখন অনেক জায়গায় যাই দেখা যায় যে একজন মাও আমার ভিডিও দেখতেছে, তার বাচ্চাও আমার ভিডিও দেখতেছে এবং সে বলতেছে আমি কেকটা বানাইছি, মা বলতেছে আমি এটা বানাইছি। সো দেখা যাচ্ছে তখন ওই ফিলিংটা অনেক ডিফারেন্ট। একটা ছেলে বাচ্চা বলতেছে তার মা পাশে দাঁড়ানো, দুজনেই রান্না করতেছে। সো এটা আসলে রান্নাটা আসলে সবার করা উচিত, আমাদের এই স্টেরিওটাইপটা ভাঙা উচিত। আর আপনি কিন্তু দেখবেন মোস্ট অফ দ্য রেস্টুরেন্টের শেফ কিন্তু ছেলেরাই হয়, কিন্তু বাসায় ছেলেরা রান্না করতে গেলে সমস্যা হচ্ছে, তখন বউ বা মার উপর বা বোনের উপর আমরা অনেক ডিপেন্ডেন্ট হয়ে যাই। বাট এটা আসলে তোমাদের কাজ, এটা তোমাদের কাজ, তোমরা রান্না করে থাকো। মানে আমার ফ্রেন্ডরা আমাকে বলে তুই রান্না করেই থাক, তুই রান্নাঘর থেকে বেরোস না। সো আমি বলবো যে সবারই রান্না করা উচিত। অ্যাকচুয়ালি দ্যাটস কুকিং ইজ অ্যান আর্ট, যেটা সবার জানা উচিত ফর সার্ভাইভাল নিজের। কারণ কখন কোন সিচুয়েশনে পড়তে হয়। মানে আমার এখন অনেক ফ্রেন্ডরা বাইরে চলে গেছে, তারা এখন গিয়ে রান্নাই করেই খাচ্ছে, কারণ অনেক এক্সপেন্সিভ বাইরের দেশের খাবার দাবার। সো দেখা যাচ্ছে অনেকে বাংলা খাবার পছন্দ করে, বাইরের দেশে এত স্পাইস দিয়ে তো খাবার রান্না করে না। আমাদের তো টেস্ট বারটা অনেক স্পাইস, অনেক মশলা দিয়ে আমরা খাবার পছন্দ করি। সো আমার ফ্রেন্ডরা এখন তো ছেলে ফ্রেন্ডরা গিয়ে ওখানে রান্না করেই খাচ্ছে। সো ওইটার স্টোরিটা কিন্তু কেউ বলে না, জানে না। সো ওইটা মানে why not, সবাই করে। সো why this stereotype? ওয়েল, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আসলে টিকটকটাকে কেন বেছে নিলেন? টিকটকটা বেছে নিয়েছি কারণ আমার কাছে যখন টিকটকটা ফার্স্ট আসে তখন আমি দেখলাম যে বাইরের দেশে অনেক ক্রিয়েটার আছে, অনেক সিঙ্গার্স, অনেক ক্রিয়েটিভ আর্টস অ্যান্ড ক্রাফটের মানুষজন। আমি যখন স্টার্টেড টিকটক ইন 2022 লাস্টের দিকে, তখন দেখলাম যে খুব ক্রিয়েটিভ মানুষজন, তারা আর্ট করতেছে, সিঙ্গিং করতেছে, তারা বিভিন্ন আর্টস অ্যান্ড ক্রাফটস করতেছে। সো টিকটকে দের ইজ অ্যান অপশন, আপনি কি দেখতে চান, আপনি যেটা দেখতে চাবেন আপনাকে সেটাই দেখতে যাবে। আপনি যদি ভালো কিছু দেখতে চান, ইসলামিক কিছু দেখতে চান, বা রান্না দিয়ে আপনি স্পোর্টস নিয়ে দেখতে চান, সেই অপশনটা কিন্তু টিকটকের আছে। আপনাকে ওরা অ্যালগোরিদম আপনি বুঝে নেবে যে আপনি কি দেখতে চান। সো আমি দেখতে চাচ্ছিলাম আর্টস, ক্রাফটস অ্যান্ড ফুড, সো মিউজিক। সো আমার কাছে ওরা ওই টাইপেরই কন্টেন্ট, বাইরের দেশের যারা স্ট্যাবলিশ ক্রিয়েটার্স আছে টিকটকের, যারা ওয়ার্ল্ড ফেমাস। সো দের ইজ আ গাই কল্ড বায়াশি, ও ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাইক followers on TikTok or crazy level. ও লাইক কালো একটা জামা পরে হাসে আর রান্না করে আর খায়। সো ওর লাইক শর্ট ভিডিও এরকম টাক 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 করে কাটতেছে। আমি ওগুলো লাইক আমার কাছে খুব ফ্যাসিনেটিং লাগতো যে ওয়াও, মানে এত সোজাভাবে রান্না করা যায়। সো টিকটক, আমি তখন ওখান থেকে যখন স্টার্ট করছি টিকটকের ওই মানুষগুলো আমার কাছে আসছে, অ্যান্ড দেন আমি এটাকে একটা পজিটিভ ভাবেই নিলাম যে ওয়াও, ঠিক প্ল্যাটফর্মসগুলোও কিন্তু পুশ করে। টিকটক আমাকে খুব পুশ করছে যে ওয়াই নট ইউ আর পোস্টিং অন টিকটক, অ্যান্ড দেন ওরা বলতেছিল যে তুমি পোস্ট করো, উইল হেল্প ইউ। আর দেন দিস প্ল্যাটফর্ম ওরা খুবই আমাকে বলছে কিভাবে পোস্ট করতে হবে, কখন পোস্ট করতে হবে। সো টিকটক অলওয়েজ ইজ এ ভেরি নাইস প্ল্যাটফর্ম টু পোস্ট। এখানে মানুষজন অনেক ওয়েলকামিং। যদি আপনার ট্যালেন্টটা ভালো হয়, এনি টাইপ অফ ট্যালেন্ট, সিঙ্গিং, আর্ট, কুকিং, ক্রাফটস, যেটাই হোক না কেন, সুন্দর ওয়ে প্রেজেন্ট করা যায়। অ্যাজ আমরা জানি যে এখন রিটেনশনটা মানুষের অনেক কম হয়ে গেছে, ছোট ভিডিও দেখতে মানুষজন পছন্দ করে রাদার দেন লঙ্গার ভিডিও। সো টিকটক ইজ আ গ্রেট প্ল্যাটফর্ম, যেখানে ছোট টাইপের ভিডিও অনেক তাড়াতাড়ি দেখে স্ক্রোল করে দেন আরেকটা ভালো ভিডিওতে চলে যায়। সো ইয়া, টিকটক গ্রেট, সুপার। আচ্ছা, যেহেতু আপনি এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে নিয়ে কাজ করছেন, ভবিষ্যতে আসলে আপনার কি চিন্তা, এটা নিয়ে কি মানে প্রফেশনালি করবেন কিনা? বলা যাইতে পারে, কারণ I was working in a corporate for the last 5 years, and then I left my corporate job last December. যে আমি ভাবতেছিলাম যে আমি এখন একটু এক্সপ্লোর করতে চাই। আমি মনে করি যে বাংলাদেশের বা বিভিন্ন অঞ্চলে গিয়ে আমার কাছে রেসিপি খুঁজে নিয়ে আসাটা আমার কাছে এখন একটা ডিউটি মনে হয়েছে। অ্যান্ড অলসো দেশ বিদেশ ঘুরে এই রেসিপিগুলো কালেক্ট করে যদি বাংলাদেশি রেসিপির সাথে এগুলো ফিউশন হোক আর সিঙ্গেল কোনো রেসিপিস হোক, এগুলো যদি মানুষকে দেখাতে পারি আমি যে এখানের এই রান্নাটা, আমার কাছে মনে হয় যে আপনার বা আমার বাসার এক নানা দাদির বা ওই খালার ওই একটা রেসিপি আছে যেটা অন্য বাসায় কখনো আর হয় না। সো ওই বাসার কোনো যদি ওই মানুষটার বা ওই প্রত্যেকটা ফ্যামিলির টাইপের অনেক রেসিপি থাকে, এই রেসিপিগুলো খুঁজে বের করা, এগুলাকে মানুষের সামনে আনা, প্রেজেন্ট করা ইন আ বেটার ওয়ে, কোয়ালিটিফুল ওয়ে, যেখানে মানুষজন ওই গুড কোয়ালিটি কন্টেন্টটা কনজিউম করবে। এটা কন্টেন্টটা আমি বলবো যে এটা কোয়ালিটি কন্টেন্ট, যখন মানুষটা ওইখান থেকে কিছু শিখতে পারে, কোনো শেখার কোনো কিছু আছে, কোনো এডুকেশনাল জিনিসপত্র আছে। তো আমি মনে করি যে আমি
কুকিংটা শেখানোর চেষ্টা করি, যেখানে যদি মানুষজন এটা শিখতে পারে আমার কাছে মনে হয় যে ইটস আ ফুল টাইম জব আমার কাছে এখন। সো রান্না নিয়ে কাজ করার ফুল টাইম জব মানুষকে যদি আরও ম্যাচভাবে শিখাতে পারি, যদি কখনো অপরচুনিটিস থাকে, যদি কখনো এরকম অপরচুনিটি আসে যে রেস্টুরেন্ট অথবা রেস্টুরেন্টের থেকে আই রিয়েলি ওয়ান্ট টু স্টার্ট আ কুকিং ইনস্টিটিউট, যেখানে মানুষজন আসবে, শিখবে, বিভিন্ন রকমের রান্না শিখবে। সো ইট ক্যান বি আ ফুল টাইম জব ইনশাআল্লাহ। আই এম ট্রাইং মাই বেস্ট টু লার্ন অ্যান্ড গিভ আউট টু পিপল। আচ্ছা, ফ্যান ফলোয়ারদের থেকে মানে কেমন সাড়া পান আপনি? ফ্যান ফলোয়ার বলবো না আমি, এরা দে আর লাইক মাই সাপোর্টার্স, যারা দেখতেছে আউট দেয়ার, ভেরি পজিটিভ আলহামদুলিল্লাহ। মানুষজন কমেন্ট করে, প্রত্যেক এসে রেসিপিতে এসে কমেন্ট করে যে কেমন লাগলো, ট্রাই করে যখন একটা ছবি পাঠায় খুবই ভালো লাগে। ঈদে আমার মনে আছে, আমি এখনো লাস্ট ঈদের এটা কথা, তাও আমি এটা শেয়ার করি কারণ দেখা যাচ্ছে যে একজন শেয়ার করছে অনেক বড় একটা ক্যাপশন, মানে একটা ছোট একটা ক্যাপশন দিয়ে যে তার আমার যে রেসিপিটা, তার বিয়ে করছে নতুন শ্বশুরবাড়িতে, তার বউ তার এটা ট্রাই বানাইছে তার ওই জামাইয়ের আব্বা আম্মুর জন্য আর কি। তো ওইটা আমি দেখলাম যে আমার রেসিপিটা ফলো করে সে একটা কাপ কেকের মধ্যে সেমাই দিয়ে আর কি কাস্টার্ড দিয়ে একটা বানাইছে। সো ওই জিনিসটা যখন আমাকে সে ছবি তুলে ট্যাগ করছে আমার নামটা দিয়ে, মাহিম মেক্স অ্যাকাউন্টে যখন ট্যাগ করছে, তখন আমি যখন দেখতেছি লাইক ওয়াও, মানুষজন আমার রেসিপি দেখে এটা তাদের স্পেশাল একটা অকেশন বা যে কোনো একটা টাইমে মেবি ভালো খারাপ স্যাড যে কোনো টাইমে তারা ট্রাই করতেছে, এইটার থেকে বড় পাওয়ার আর কিছু হইতে পারে না। টু বি ভেরি অনেস্ট, ফুড মেক্স এভরিওয়ান হ্যাপি। ফুডের মাধ্যমে যদি কাউকে খুশি করাতে পারি ওই রেসিপিটার মাধ্যমে, ইটস দ্য বিগেস্ট ব্লেসিং আই থিংক। একদমই তাই। অনেক তো খাওয়া দাওয়া নিয়ে কথা হলো, এবার একটু জানতে চাইবো যে ঈদে ঘোরাঘুরি কেমন করা হয়? ঈদে নর্মালি দেশের মধ্যেই ঘোরাঘুরি করা হয়, বাট এবার ঈদের পরে আর কি খুব আলহামদুলিল্লাহ খুব ভালো একটা অপরচুনিটিস আসছে, একটা ইন্টারন্যাশনাল একটা কোলাবোরেশনে। সো ওইটার জন্য আমি একটু ফ্লাই করতেছি, দেশের বাইরে যাব। সো খুবই এক্সাইটেড, খুবই ডিফারেন্ট। এখানে বললে আমি জানি না কি হবে কি হবে না, বাট আই এম ভেরি এক্সাইটেড টু ডু দ্যাট। তো নর্মালি ঢাকায় থাকা হয় আমার ঈদটা, আমার বন্ধু বান্ধব, আমার এলাকার ভাই ব্রাদার যাকে বলে তাদেরকে নিয়ে মোস্টলি আমার হয়। আমার ছোটবেলা থেকে আমি একই এলাকাতে জন্ম, ওখানেই এখনো আছি। সো ওইখানের যে পাশে যে আমার এলাকার বাসী যে ফ্রেন্ডরা, তাদেরকে নিয়ে নর্মালি আমার বড় হয়ে ওঠেন, ওদেরকে নিয়ে ঘোরাফেরা, ডে 1 ডে 2 ডে 3 বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করা, এভাবেই আমার ঈদটা নর্মালি কাটে। বাহ, তাহলে তো হচ্ছে খাওয়া দাওয়া ঘোরাফেরা সবই হচ্ছে। হ্যাঁ, আমাকে ঢাকার মধ্যে গুলশান মনি, ধানমন্ডি, মোহাম্মদপুরের মধ্যেই পাবেন খুঁজে কোথাও না কোথাও। আচ্ছা, কখনো কি হচ্ছে মোহাম্মদপুরের স্ট্রিট ফুড ট্রাই করা হয়েছে? আমি মোহাম্মদপুরে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি মোহাম্মদপুরে আমার জন্ম, আমি মোহাম্মদপুরের ওই মানুষগুলাই যার ভয়ে মানুষজন আসে না। সো হ্যাঁ, আমি মোহাম্মদপুরের আমার সব স্ট্রিট ফুডই ট্রাই করা হয়েছে। সো আমার যত রকমের কাবাব, ফুচকা, ও সিঙ্গাপুর জুস কর্নারের জুস, সেলিম কাবাবের কাবাব সব আমার ট্রাই করা হয়েছে আলহামদুলিল্লাহ, এবং লাইক দে আর ভেরি গুড। মানুষজনের অবশ্যই মোহাম্মদপুর আসা উচিত ভয় না পেয়ে। কিন্তু আপনার কি মনে হয় মানুষ কেন ভয় পায়? এটা আমার কাছে মনে হয় এখন একটা ফান জোক হিসাবে নিয়ে নেওয়া হয়েছে যে মোহাম্মদপুর মানেই চিন্তায়, মোহাম্মদপুর মানেই ভয়। বাট আমার কাছে আমি বলবো আমার এই পুরা লাইফে হয়েছে, একবারই হয়েছে, আমি বলবো না আবার হোক, বাট মানুষজন আসলেও অ্যাটলিস্ট 6টা-7টার দিকে আসলে বেটার, 9টার 9:30টার মধ্যে নিজ এলাকাতে চলে গেলে বেটার হয়। আই এম টেলিং দিস ইজ আ ফান বিকজ মানুষজনের ভিতর ওই ছোট একটা ভয় থাকে যে ও মোহাম্মদপুরে যাচ্ছি কি না কি হয়ে যাবে। হ্যাঁ, ওই স্ট্রিট ফুড ট্রাই করতে যাব একটা ভয় কাজ করে। বাট আমরা মোহাম্মদপুর মানুষজন অনেক ওয়েলকামিং, তারা খাবারের সাথে সাথে অনেক কিছু নিয়ে যায় না। আপনি আসবেন খাবার নিয়ে, সবকিছু নিয়ে চলেও যাবেন ঠিক মতো, কোনো সমস্যা নেই। ইউ আর মোস্ট ওয়েলকাম টু কাম টু মোহাম্মদপুর এনি টাইম এন্ড ট্রাই দ্য ফুড। থ্যাংক ইউ সো মাচ। এবং আমি অডিয়েন্সদেরকেও এটা বলে দিচ্ছি যে মোহাম্মদপুরে আপনারা গেলে 9টা 9:30টার মধ্যে আবার ব্যাক করবে, আর নয়তো দেখা যাবে হয়তো আপনি আছেন, আপনার আশেপাশে কোনো কিছুই নেই। এনিওয়েজ, কন্টেন্ট প্রচার এবং প্রসারের ক্ষেত্রে কোন প্ল্যাটফর্মটাকে গুরুত্ব দেন? আমি আসলে সব প্ল্যাটফর্মকেই এখন মোটামুটি গুরুত্ব দিই। মোটামুটি সবগুলা প্ল্যাটফর্ম থেকে একটা ভালো একটা ভিউইংস আসে। সো আমি টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবগুলোতে আমি মোটামুটি এখন পোস্ট করছি। দ্য
টার্ম যে এক কন্টেন্ট ক্রিয়েটার ইজ গুড কন্টেন্ট, এটার মধ্যে আমি অনেক কিছু পড়ে যে অনেক মানুষ অনেক রকমের কন্টেন্ট বানায়, বাট ফুড নিয়ে কাজ করতেছি, আমার মনে হয় যে সব প্ল্যাটফর্মেই একটা স্পেস আছে ফুডটাকে প্রমোট করার। সো আমি মোটামুটি ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, ইউটিউব প্রত্যেকটা প্ল্যাটফর্মেই মোটামুটি পোস্ট করছেন, আলহামদুলিল্লাহ ভালো একটা রেসপন্স আসছে। আপনি টিকটকটাকে কোন দিক থেকে বাকি প্ল্যাটফর্মের থেকে আলাদা করবেন? টিকটকটাকে আলাদা করবো বিকজ টিকটক ইজ দ্য অনলি প্ল্যাটফর্ম যেখানে ওরা ক্রিয়েটারদেরকে রেকগনাইজ করে অ্যান্ড দেন ওদেরকে নিয়ে কাজ করে। সো দেখা যাচ্ছে যে লাস্ট ইয়ার আমাকে টিকটক থেকে শ্রীলঙ্কাতে পাঠানো হয়েছিল। আই গট এ ভেরি বিগ অপরচুনিটি টু রিপ্রেজেন্ট বাংলাদেশ ওইখানে থ্রু টিকটক। সো আমাকে ওরা নিজস্ব সব খরচ দিয়ে ফ্লাইট, হোটেলস সব কিছু টিকটক থেকে দিয়েছে। অ্যান্ড দেন ওখানে গিয়ে আমার এক্সপিরিয়েন্সটা আমি যা শেয়ার করতে, সো এরকম অন্য কোনো প্ল্যাটফর্ম আপাতত করতেছে না। সো ডেফিনেটলি টিকটকের আমি যদি আমার কোনো ভিডিওর আমি যদি দেখি যে কোনো ভিডিওস কোনো সমস্যা হচ্ছে বা হচ্ছে, আমরা ওদের সাথে ডাইরেক্ট কথা বলতে পারি অ্যাজ উই আর সাম পিপল লাইক দে আর হিয়ার, টিকটক ইজ হিয়ার। তো ওরা ডাইরেক্ট ক্রিয়েটারদের সাথে কাজ করে, ওরা বলে যে এই হ্যাশট্যাগুলো ইউজ করো, তোমরা এই টাইমে পোস্ট করো, তোমরা ফ্রিকোয়েন্টলি পোস্ট করো, তুমি রোজার মাঝখানে যদি এগুলো পোস্ট করলে তোমার এঙ্গেজিং হবে। অ্যাজ ইউর আ ক্রিয়েটার তুমি মানুষের কাছে তোমার ভিডিওটা আরও যাবে, তুমি তো চাও তোমার ভিডিওটা আরও মানুষের কাছে যাক, রাইট? সো ওরা ওই ওরা ডাইরেক্ট ওরা হেল্প করে যে ও এটা করো। সো ডেফিনেটলি যেটা অন্য কোনো প্ল্যাটফর্ম করতেইছে না একদমই, সেটা টিকটক করছে। সো ডেফিনেটলি টিকটকের এখানে অনেক বড় একটা পার্ট আছে বাংলাদেশে ক্রিয়েটারদের সাথে। ওরা বিভিন্ন ইভেন্টসও করে ওরা অ্যাওয়ার্ড শোজ করে, ওরা বেস্ট ক্রিয়েটার, ফুড, ফ্যাশন, লাইফস্টাইল, ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি সব কিছুতে ওরা অ্যাওয়ার্ড দিচ্ছে। সো ডেফিনেটলি দে আর ওয়ার্কিং ভেরি হার্ড টু বি হিয়ার অ্যান্ড দেন ক্রিয়েটারদের সাথে কাজ করে। সো অফকোর্স ওরা ডিফারেন্ট একটা জায়গায় আছে আমার কাছে। আচ্ছা, যেহেতু বলছিলেন যে এত বড় একটা অপরচুনিটি আপনি পেয়েছেন, আপনি দেশের বাইরে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, এটা কিন্তু অনেক বড় একটা অর্জন আমি বলবো। সো যারা নিউ কামার আছে তাদের উদ্দেশ্যে আসলে কি মেসেজ দিবেন? আমি বলবো যে ডোন্ট স্টপ মেকিং, ডোন্ট স্টপ রেকর্ডিং, দ্যাটস দ্য ইজিয়েস্ট ওয়ে। বিকজ আপনি যদি পোস্ট করা ভুলে যান, অ্যালগরিদমও আপনাকে ভুলে যাবে। সো আমি বলবো আমি অ্যাটলিস্ট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি উইকলি, একটা হইলেও রেসিপি দেওয়ার চেষ্টা করি উইকলি। সো যদি এডুকেশনাল কোনো কিছু যেটা মানুষের হেল্প আসবে বা মানুষ এন্টারটেন হচ্ছে, গুড এন্টারটেনমেন্ট, গুড ফান, গুড জোকস আর গুড হিউমার আর গুড এডুকেশনাল যেটা যেরকমই হোক না কেন, আপনি যদি ওইটা মানুষকে দেখাতে পারেন, নিউ জেনারেশন যারা আসতেছে ভালো কিছু দেখে, দেন ইজি ওয়ে। এখন সবার হাতে একটা ফোন আছে, ফোন দিয়ে সব কিছু বানানো যায়। আমি এখনও ইটস বিন 3 years আমি ক্যামেরা কিনে ওইটা ক্যান্সেল করে আমি এখনও ফোন দিয়েই আমি আমার ভিডিও সব বানাই, লাইক এভরিথিং ফোন দিয়ে এডিট, ফোন দিয়ে এভরিথিং। সো যারা নতুন আসতে চায় বা যারা এখন স্টার্ট করছে তাদের জন্য একটাই, ইটস অ্যান ইজি রেসিপি। ইউ জাস্ট হ্যাভ টু ব্রিং সামথিং টু দ্য প্লেট যেটা মানুষজনের হেল্প হয়, অ্যান্ড দেন বি কনসিস্টেন্ট, দ্যাটস ইট, দ্যাটস দ্য ইজিয়েস্ট রেসিপি এভার। আচ্ছা, আমরা দেখতে পাই যে আপনারা রেগুলার যে কন্টেন্টগুলো আমাদের সামনে তুলে ধরছেন, কিন্তু এর পেছনের যে গল্পগুলো সেগুলো কিন্তু আমাদের জানা নেই। এগুলো কিন্তু অডিয়েন্স জানতে চায় যে এত ইজি, আসলেও কি এত ইজি? এটার পিছের গল্পগুলো আসলেই মাঝে মাঝে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। যেমন আমি একদিন একটা স্ট্রবেরি খোঁজার জন্য আমি ফার্স্টে মোহাম্মদপুর থেকে রোজা রেখে, লাস্ট রোজার গল্প। সো মোহাম্মদপুর থেকে আমি প্রথমে ধানমন্ডি গেলাম, ওখানে পুরো ধানমন্ডি মোহাম্মদপুর খুঁজে পেলাম না। দেন আমি গুলশানে গেলাম রোজা রেখে, সেখান থেকে আমি স্ট্রবেরি কিনলাম, বাসায় এসে দেখি স্ট্রবেরিগুলো নষ্ট। পরের দিন আবার স্ট্রবেরি খোঁজে। সো দেখা যায় যে অনেক এরকম গল্প আছে যেগুলো আসলে একটু ডিফিকাল্ট। যেমন অনেক রকমের মাংসের কাট আছে যেগুলো অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো সকাল যাওয়া লাগে, গিয়ে ওই জিনিসটার খোঁজ করা, ফ্রেশ খাবারটা পাওয়া, ফ্রেশ আইটেমটা। আমি চেষ্টা করি ভালো জিনিসটা দেখানোর, সব থেকে বেস্ট কোয়ালিটির জিনিসটা দেখানোর, যেন মানুষজন ওখান থেকে কিছু শিখতে পারে, দেখতে পারে। যদি আমার ইচ্ছা যে ভুলেও যদি কখনো একদিন বড় কোনো ক্রিয়েটার, আমার বড় কোনো শেফ আমার ভিডিওটা দেখে ফেলে, আই ওয়ান্ট দেম যে আমি ভালো কিছু দিয়ে বানাচ্ছি, ভালো কন্টেন্ট দিয়ে বানাচ্ছি। সো এগুলার পিছের কষ্টগুলো আসলেই
অনেক অনেক স্টোরিজ আছে, অনেক মজার মজার স্টোরিজ আছে। যেমন অনেক ভিডিও আছে যে 12 আওয়ার ওয়েট করতে হয় একটা জিনিস ফার্মেন্ট হওয়ার জন্য, বা আপনি একটা ডো বানাচ্ছেন, এটা রাইজ হইতে 2 ঘন্টা লাগবে, সো আমি বসে আছি ওইটা কখন রাইজ হবে। বা একটা জিনিস বেক হতে 1 ঘন্টা লাগে, সো চেয়ার নিয়ে ওভেনের পাশে বসে থাকা, যে যদি পুড়ে না যায় বা পারফেক্ট, যদি অনেক সময় কেক বসে যায় বা কেক অনেক সময় দেখা যাচ্ছে রাইজ হচ্ছে না ঠিক মতো, সো কি ভুলটা করলাম ওইটার পাশে বসে থেকে কনস্ট্যান্ট তাকায় থাকা, যে বিকজ অডিয়েন্সকে যখন দেখাতে হয় ওই পারফেক্টটাই দেখাতে হয়। অনেকেই এক সপ্তাহে আরেকটা মানে আমার সব থেকে বাজে একটা স্টোরি হয়েছিল যে আমি একদিন একটা কেক বানাতে গিয়েছিলাম, তখন আমি জানতাম না যে কেকের টেম্পারেচার হাবিজাবি অনেক কিছুই আমি জানতাম, আমি স্টার্টিং। তো দেখা যায় রাত 1টা বাজে, আমি তখন কেকের উপর চকলেটটা ঢালতেছিলাম, তো চকলেটটা অনেক বেশি লিকুইডই হয়ে গিয়েছিল, সো চকলেটটা পরে পুরো আমার বাসার ফ্লোর টোর দিয়ে চকলেট গড়াগড়ি খাচ্ছে। আমি ওখানে ওটা দেখে আমার রাত 1টার সময় আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল যে কী করবো এখন। আমি যে সব কিছু ক্লোজ করে বন্ধ করে আমি ঘুমাতে চলে গেছিলাম সেদিন। নেক্সট ডে আই ট্রাইড এগেন, নেক্সট ডে হয়েছে। সো অনেক স্টোরিজ আছে যেগুলো আই ফেল, বাট আই স্টিল ট্রাইং টু লার্ন অ্যান্ড মানুষকে যেটা পারফেক্ট ইজি ওয়েতে আছে সেটাই দেখানোর চেষ্টা করি। এমন ডিফিকাল্ট কোনো কিছু দেখাই না, করি না যেটা মানুষজন পারবে না। সো ইয়া, এখন গল্পগুলো অনেক মজার মজার গল্প এখন মাথায় আসতেছে, শেষ হবে না। সো এই কয়েকটা মজার গল্প আর কি বললাম। আচ্ছা, দেখা যায় যে আমাদের রান্না বান্নার যে ব্যাপারটা থাকে, একই প্যাটার্নের কিছু রান্না থাকে। যদি আমি গরু মাংসের কথা বলি, কালাভুনা আছে, রেজালা আছে, নর্মাল আলু দিয়ে গরু মাংস আছে। তো আপনি যখন একটা রান্না করবেন, চিন্তা করেন কোনো একটা আইটেম নিয়ে, তখন আসলে এটার ভিতরে কি এমন ইউনিক জিনিসটা আপনি নিয়ে আসার ট্রাই করেন? সো আমি মানে অ্যাজ ইটস বিন অলমোস্ট 2.5 years to 3 years আমি কন্টেন্ট ক্রিয়েশনে আছি। তো আমি আমার অডিয়েন্সকে যখন বুঝি, মানে এখন অল্প হলেও বুঝি, ফেসবুক অ্যালগোরিদম বা টিকটক অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদম বোঝাটা একটু ডিফিকাল্ট, বাট আমি যখন চেষ্টা করি যে মানুষজন কি দেখতে চাচ্ছে, আমার অডিয়েন্সটা একটু ক্রিয়েটিভ জিনিসপত্র দেখতে চায়। যে আমি নর্মাল একটা গরুর মাংস ডিশ বানালাম, ওইটা আমার অডিয়েন্সটা দেখতে পছন্দ করে। আমার অডিয়েন্সগুলো একটু দেখা যায় স্কুলের বাচ্চারাও আছে, তারা ওই নর্মাল একটা রেজালা দেখবে না, তারা ওই আমি আজকে চচ্চড়ি করলাম সেটা তারা দেখতে পছন্দ করে না। ইয়াং জেনারেশনটা একটু ডিফারেন্ট দেখতে পছন্দ করে, একটু ডিফারেন্ট অ্যাকসেপ্ট করতে পছন্দ করে। তো তাদের জন্য খাবার, তারা ক্রিয়েটিভ জিনিসপত্র পছন্দ করে। সো খাবারটা কীভাবে ক্রিয়েটিভ করা, কীভাবে একটু প্রেজেন্টেবল করা ডিফারেন্ট ওয়েতে। যেমন আমি এবার ঈদে কয়েক ধরনের কাবাব দিয়েছি। সো এই কাবাবগুলো নর্মালি আপনার ঢাকা শহরেও কোথাও দেখবেন না। সো এই কাবাবগুলো আমি দেখানোর চেষ্টা করছি যে মনে করেন মাংসের নিচে একটা ফ্যাটের লেয়ার দিয়ে দিলাম, সো আবার আরেকটা লেয়ার দিয়ে দিলাম একটা ভেজিটেবলের, দেন আবার একটা মাংস লেয়ার, দেন আরেকটা ফ্যাটের লেয়ার দিয়ে দিলাম। সো এটা করে একটা এরকম সুন্দর একটা স্ট্যাক হয়েছে। দেন এরকম কয়েকটা মাংসের লেয়ার করে আমি একটা কাবাব বানিয়ে ফেললাম। সো এই জিনিসটা ইটস ভেরি আই ক্যাচি অ্যান্ড ভেরি ডিফারেন্ট অ্যান্ড দেন ভেরি টেস্টি। সো ইয়াং জেনারেশন এইগুলো দেখতে তারা ডিফারেন্ট কিছু ট্রাই করতে পছন্দ করে, রাদার দেন জাস্ট একটু গরু মাংস বসাই দিয়ে রান্না করে ফেললাম আলু দিয়ে। আমি মনে করি তারা একটু ক্রিয়েটিভ, তারা একটু রেবেলাস। আমরা যখন দেখছি আমাদের যে নতুন জেনারেশন, তারা খুব রেবেলাস। সো তারা ওই ডিফারেন্ট জিনিসটা ট্রাই করতে পছন্দ করে। সো এদের জন্য ক্রিয়েটিভ রান্নাবান্না, ক্রিয়েটিভ জিনিসপত্র ডিফারেন্ট প্রেজেন্টেবল ওয়েতে ট্রাই করতেছি গরুর মাংস দিয়েই আর কি, নেভার এন্ডিং সকাল বিকাল রাতে। ওয়েল, এবার জানতে চাইবো যে আপনার পছন্দের ইনফ্লুয়েন্সারকে, দেশে আর বিদেশে, whatever? That's a very hard question. Okay, পছন্দের ইনফ্লুয়েন্সার, ওকে আমি বাইরের দেশ থেকে স্টার্ট করি। বাইরের দেশের আই লাইক নিক ডুজোভানি, হি ইজ আ ফুড ক্রিয়েটার। ও তারপর জোশুয়া ওয়াইজম্যান, ও খাবার নিয়ে রান্না করে। ইউটিউবারের মধ্যে থেকে বলবো আই লাইক লোগান পল। তারপর আমি আরও যদি বলি গর্ডন র্যামজির খাবার দেখতে পছন্দ করি, সো ওর বিভিন্ন শোজ দেখি। অ্যান্ড দেন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের আমি রাকিন আফসারের কন্টেন্ট খুব ভালো লাগে, খুব হাসি। হি ইজ ওয়ান অফ মাই ইন্সপিরেশন টু বি ভেরি অনেস্ট, এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা স্টার্ট করা। তো ওর কন্টেন্টগুলো খুব ভালো লাগতো। সো দেখতাম যে একটা মানুষ কন্টেন্ট বানাচ্ছে অ্যান্ড দেন হি ইজ ফেমাস অ্যান্ড দেন মানুষজন দেখতেছে, অ্যাপ্রিসিয়েট করতেছে, এন্টারটেনমেন্ট, ফান এন্টারটেনমেন্ট। সো ওখান থেকে আমি একটা ইন্সপিরেশন। সো রাকিন আফসার, রাফসান দা ছোট ভাই আছে, খুব ভালো লাগে কন্টেন্ট। তারপর
আর যদি বলি বাংলাদেশের মধ্যে আছে, অনেকেই আছে ফিমেলদের মধ্যে কেউ নেই? ফিমেলদের মধ্যে ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর খুব ভাবতে হচ্ছে। মেল, মোস্টলি মেল। সো ইয়া, ফিমেল আছে অনেকেই ভালো কাজ করছে, ফ্যাশন নিয়ে যারা কাজ করে, লাইফস্টাইল নিয়ে যারা কাজ করে, ট্রাভেল নিয়ে কাজ করে। সো এদের অনেকের কন্টেন্টই দেখা হয়, বাট আমি বলবো না যে স্পেসিফিক কেউ এরকম আছে যে যাকে আমি খুবই আইডিয়াল হিসেবে দেখি, বাট মেল আছে। সো এদের নামই বললাম, বাট আলহামদুলিল্লাহ সবাই, দেয়ার আর লট অফ ফিমেলস ক্রিয়েটর যারা অনেক ভালো করতেছে, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, লাভ দ্য কন্টেন্ট, কিপ ইট কামিং, গুড কামিং। রাকিন আফসারের কথা যেহেতু বললেন, তার অনেক ফানি ক্যারেক্টারস আছে, অবশ্যই। কোন ক্যারেক্টারটা আপনার খুব পছন্দ? তার যে পিঙ্ক একটা হেয়ার পরে রেকিনা, খুবই ফান একটা ক্যারেক্টার। আমি তাকে ডিএমও করেছিলাম যে ইউ আর ওয়ান অফ মাই ইন্সপিরেশন টু স্টার্ট দিস কন্টেন্ট ক্রিয়েশন জার্নি। টু বি ভেরি অনেস্ট, হি ইন্সপায়ার্ড মি, টু বি ভেরি অনেস্ট, আমি মিথ্যা কথা বলবো না। সো হি রিপ্লাইড অ্যান্ড আলহামদুলিল্লাহ উই আর কানেক্টেড ইন সোশ্যাল মিডিয়া। সো দেখা যাচ্ছে যাদের কন্টেন্ট দেখতাম একটা টাইমে, রাফসান থেকে শুরু করে, রাকিন আফসার থেকে শুরু করে যারা এখন আছে কন্টেন্ট ক্রিয়েশন এই ওয়ার্ল্ডে, মোটামুটি সবার সাথে একটা এখন পরিচয় হয়েছে। তো ব্যাপারটা খুব ভালো লাগে যে ওয়াও, মানে মজার যে তাদেরকে একটা আমি স্ক্রিনে দেখতাম, এখন রিয়েল লাইফে দেখতে পারি, কথা বলতে পারি, আমার সাথে ফেসবুকে অ্যাড আছে। সো খুব মজার আর কি ব্যাপারগুলো। এবার রাকিন আফসার বলবো যে রেকিনা ফেভারিট ক্যারেক্টার। একটা সংলাপ শুনতে চাইবো রাকিন আফসার ফেভারিট ক্যারেক্টার। ও এখন তো ডিফিকাল্ট হয়ে গেল কোশ্চেন আনসার সেশনটা। আমি একটা মনে আছে, উনি ক্যানাডা নিয়ে একটা ভিডিও বানায়, তখন বলতেছে ক্যানাডা যাবো। সো খুব মজা লাগছিল এই ভিডিওটা এখন আমার কাছে, বিকজ অনেক মানুষ আছে যারা, মানে অনেকের ফ্রেন্ড অনেকেই সবাই দেখা যায় যে ইউনিভার্সিটি থাকতে সব বলে ক্যানাডা চলে যাবো, যাই ভাত খাইতে পারতেছি না, কিছু ভালো লাগতেছে না, ক্যানাডা চলে যাবো, ব্রেকআপ হয়েছে ক্যানাডা চলে যাবো, এবং প্রেমের মাঝখানে ক্যানাডা চলে যাবো, সবাই ক্যানাডা চলে যায় আর কি। সো আমার ওরকম অনেক ফ্রেন্ডরা আছে ক্যানাডা চলে গেছে। তো আমি রিলেট করতে পারছিলাম ফুল কন্টেন্টটা, তো ওইটা আমার কাছে মনে আছে যে ক্যানাডা চলে যাবো। সো ওইটা আর কি আমি লাইক, হ্যাঁ মনে পড়তেছে, এটাই আর কি মনে পড়তেছে আপাতত। ওয়েল, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি গাইস। তো আপনার অডিয়েন্সের জন্য যদি কিছু বলতে চান। আমার অডিয়েন্সদেরকে বলবো যে এতক্ষণ বলেছি যে মেবি আনহেলদি খান, বাট আনহেলদির সাথে সাথে হেলদি খাবারও খেতে হবে, এক্সারসাইজ করতে হবে, প্রচুর রান্না করতে হবে, ছেলে মেয়ে সবাইকে হেল্প করবেন, হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করবেন, ওয়াইফ হাজব্যান্ডকে হেল্প করবেন, ভাই বোনকে হেল্প করবেন, বোন ভাইকে হেল্প করবেন, যারা আছে সবাই একসাথে রান্না করবেন ফ্যামিলির মাঝখানে, বিকজ ফুড কানেক্টস এভরিওয়ান। অ্যান্ড দেন ফুডের একটা লাভ ল্যাঙ্গুয়েজ আছে, লাইক যদি দ্য টামি ইজ ফুল ইউ আর হ্যাপি। সো বেশি করে হেলদি আনহেলদি সব রান্নাবান্না করে খাবেন, ফ্যামিলিকে সবাই একসাথে নিয়ে খাবেন, গল্প করবেন, এভাবেই আসলে মেমোরিজগুলো ক্রিয়েট হয়, ছোট ছোট মেমোরিজ একসাথে টেবিলে বসে, লাভ, ফান, গল্প সব খাবার টেবিলেই হয়, খাবারের সাথে। সো keep on eating, keep on making good food. থ্যাংক ইউ সো মাচ আমাদের স্টুডিওতে আসার জন্য। ভিউয়ার্স, আজকের মতো ট্রেন্ডিং স্টারে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক পর্বে, নতুন কোনো এক অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।